দেখেন প্রথমেই যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে সরল দোলন। দেখেন সরল দোলনটা আসলে কি? দেখেন দেখতে বা শুনতে আমরা খুবই সিম্পলি বলতে পারতেছি যে সরল দোলনটা হচ্ছে যে দোলনটা সরল হবে, মানে তার মধ্যে কোনো যৌগিকতা থাকবে না, অর্থাৎ খুব সহজ প্রকৃতির হবে, সেটাই হচ্ছে সরল দোলন। এটার ভিতরে একটা গুড় আছে, যে গুড়টা আমি আপনাদেরকে একটু ভেঙে দিব। দেখেন আমি একটু একে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন ধরেন এটা হচ্ছে একটা আহ, মানে একটা অবলম্বন ধরলাম, সেই অবলম্বনের মধ্যে আমরা একটা সুতা বেঁধে এটা ছেড়ে দিলাম, আর এখানে একটা বল ঝুলিয়ে দিলাম। ধরেন এটা হচ্ছে আমাদের একটা বল। এখন এই বলটা দুলতেছে। এখন দুলনটা কিরকম হচ্ছে, যেটা কখনো এই এ পজিশনে আসতেছে, আবার কখনো এই বি পজিশনে যাচ্ছে। দেখেন তার মানে এটাকে আপনি ঝুলন্ত অবস্থায় যদি ছেড়ে দেন তাহলে একবার এ পজিশনে আসবে আসবে, আরেকবার বি পজিশনে যাবে, আর এইটাকে আমরা ধরলাম মূল পয়েন্ট ও ও বিন্দু ধরলাম। দেখেন এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে বলা হয়েছে যদি কোনো কণার গতি পর্যাবৃত্ত গতি সম্পন্ন হয় এবং গতিপথ সরলরৈখিক হয় এবং ত্বরণ সর্বদা এক নির্দিষ্ট বিন্দুমুখী হয়, তবে এরূপ গতিকে আমরা সরল দোলন গতি বলে থাকি। দেখেন কি কি বিষয়গুলা বলছে একটু খেয়াল করেন। প্রথমেই বলছে পর্যাবৃত্ত গতি হবে। তাহলে আমরা পর্যাবৃত্ত গতির যে সংজ্ঞায়ন আছে, সেই পর্যাবৃত্ত গতির সংজ্ঞায়ন থেকে আমরা পাই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি দুলতে থাকে বা গতিপ্রাপ্ত হয়, এবং নির্দিষ্ট সময় পর পর যদি এই উক্ত বিন্দুটাকে দেখেন এটাকে যদি আপনি দুলিয়ে দেন, তাহলে এ পজিশনে যাবে, আবার এ পজিশন থেকে আবার ওতে আসবে, আবার কি করবে বিতে যাবে। দেখেন বি থেকে আবার কি করবে, ও পজিশনে আসবে, আবার এ পজিশনে আসবে। তার মানে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে কিন্তু সে বারবারই কি করতেছে, অতিক্রম করতেছে। তাহলে আমরা পর্যাবৃত্ত গতি থেকে এটা জানি যে কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে এটা গতিপথে, তার গতিপথে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে, তবে যে গতিটা প্রাপ্ত হয় সেটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তার মানে এটার মধ্যে আমরা পর্যাবৃত্ত গতি দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টতই এখানে কি পাচ্ছি, পর্যাবৃত্ত গতিটা পাচ্ছি। আবার বলছে কি যে গতিপথ কি হবে, সরল রৈখিক হবে। দেখেন এখানে কিন্তু আর কোনো বাধা নেই বা আর কোনো মাধ্যম নাই। দেখেন এদিকে যাচ্ছে, এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে। তার মানে এটা সিম্পলি যদি আমরা বিবেচনা করি, দেখেন এটা কিন্তু সরল সরল প্রকৃতির। এখানে আপ ডাউন কোথাও হচ্ছে না, হ্যাঁ, কোনো রকম বাধা বিঘ্ন হচ্ছে না, জাস্ট সরল রৈখিক পথে সে কি করতেছে, পরিভ্রমণ করতেছে। তার মানে এখানে আমরা সরল রৈখিক বিষয়টাও পেয়ে গেল। এবার আসি, ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুমুখী হয়। দেখেন আচ্ছা, ত্বরণের সংজ্ঞা তো আমরা জানি, তাই না? ত্বরণের যে সংজ্ঞাটা সেটা আমরা জানি যে আহ, প্রতি মুহূর্তে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলে থাকি, ত্বরণ বলে থাকি, তাই না? প্রতি মুহূর্তে কোনো বস্তুর প্রতি মুহূর্তে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলে থাকি। এখন দেখেন ত্বরণটা কি বলছে, একটা নির্দিষ্ট বিন্দুমুখী হবে। দেখেন ধরেন আমি এটিকে একটু ভাগ করে লিখি, ধরুন আর কয়েকটা ভাগে ভাগ করলাম। ধরেন এটাকে স্মল এ ধরলাম, এটাকে স্মল বি ধরলাম, এটা সি ধরলাম, এটাকে ধরলাম আমরা মনে করেন ডি, এটাকে ই, হুম, এটাকে ধরলাম আমরা এফ, এরকম একটু ভাগ করে নিলাম, বিন্দু বিন্দুতে ভাগ করলাম। এখন দেখেন যদি এই ও এই বস্তুটা এই এ বিন্দুতে আসে, তাহলে তার গতি হয়েছে ঠিকই, গতি আছে ঠিকই, কিন্তু দেখেন এটা যদি এই এ পজিশনে আসে তাহলে তার অবস্থানটা হবে এরকম, তাই না? মূল বিন্দু থেকে, ঝুলন্ত বিন্দু থেকে তার অবস্থানটা হবে এরকম, এই যে এরকম, হ্যাঁ। যদি বি বিন্দুতে আসে তাহলে কি হবে, ধরেন আমরা ধরলাম বি বিন্দুতে এরকম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এটার এ বিন্দুতে, বি বিন্দুতে, ই বিন্দুতে, যে কোনো বিন্দুতেই যাক না কেন, যে কোনো বিন্দুতেই যাক না কেন, দেখেন এই যে জায়গাগুলোতে আসতেছে, এখানে কোনো ত্বরণ কাজ করবে না, ত্বরণ নেই।
অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুতে এইখানে বলেন, এইখানে বলেন, এখানে ত্বরণ নাই, এখানে ত্বরণ নাই, এখানে ত্বরণ কাজ করবে না, এখানে ত্বরণ কাজ করবে না, এখানে করবে না, এখানে করবে না, এখানে করবে না, এখানে করবে না। শুধুমাত্র তাকে মানে ঝুলানোর পরে সে গতিপ্রাপ্ত হওয়ার আগে যে পজিশনটাতে থাকে, সেই পজিশনটাতেই শুধুমাত্র তার কি হয়, ত্বরণ প্রাপ্ত হয় বা ত্বরণ, এইখানে শুধু ত্বরণটা কাজ করবে। তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি যেটি সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুমুখী হয়, অর্থাৎ এই অবিন্দুতেই একমাত্র ত্বরণটা কি করবে, কাজ করবে। তার মানে এই ধরনের কোনো গতি যদি হয় তাহলে তাকে আমরা বলবো কি, সরল দোলন গতি। তার মানে আমরা একটা গতি, যে যদি কোনো কণার মানে গতি পর্যাবৃত্ত হয়, পর্যাবৃত্তের ব্যাপারটা আমরা এখানে বললাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আহ ঘুরতে থাকবে বা চলতে থাকবে, গতিশীল হবে। আর একটা হচ্ছে সরল রৈখিক হবে, আর একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুমুখী হবে, ত্বরণটা নির্দিষ্ট বিন্দুমুখী হবে। এখানে ত্বরণ কাজ করবে না, এখানে কাজ করবে না, শুধুমাত্র এই নির্দিষ্ট বিন্দুটাতে আসার পরে সে ত্বরণ কাজ করবে। তার মানে এই যে শর্তগুলো, এই সবগুলা শর্তই একটা মানে বলকে আপনি যদি কোনো একটা অবলম্বনের সাথে বেঁধে ঝুলিয়ে দেন তাহলে আপনি সব কয়টা বিষয় পেয়ে যাবেন। তার মানে আপনি এইটাকে উদাহরণ হিসাবেও নিতে পারেন, সরল দোলনের উদাহরণ। ঠিক আছে, তো আমরা দেখি পরবর্তী সংজ্ঞাটা কি আছে। দেখেন, পর্যায় গতি। এখানে আমরা এর আগে আলোচনা করে ফেলছি পর্যায় গতিটা সম্পর্কে। কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর একই গতির পুনরাবৃত্তি ঘটলে ওই প্রকার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। হ্যাঁ, দেখেন ওই যে যেটা বলছিলাম আমরা, যে এই বস্তুটা যখন এ এ পজিশনে গেল বা বি পজিশনে গেল, বারবারই কিন্তু এই যে ও পজিশনকে মানে অতিক্রম করেই তাকে এই দুইটা দিকে যেতে হবে। তার মানে যে গতিটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সেটাই হচ্ছে আমাদের কি, পর্যাবৃত্ত বা পর্যায় গতি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা একটু দেখি এর পরবর্তী সংজ্ঞাটা কি আছে। দেখেন, সরল দোলকটা কি সেটা আমরা একটু বুঝি। যে আমাদের সরল দোলক, কোন একটি ভর বিশিষ্ট আয়তনহীন কণা কণাকে একটি ভরহীন নমনীয় ও অসম্প্রসারণ ওজনহীন সুতা দ্বারা ঝুলিয়ে দিলে যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলা হয়। একটু আগে যে আমরা উদাহরণটা নিয়েছিলাম ওইটাই কিন্তু সরল দোলকের উদাহরণ ছিল। এখন এটার এটার মধ্যে কি কি শর্তগুলো আমরা পেয়েছি দেখেন। এখানে সরল দোলক হওয়ার শর্তটা কি, যে কোনো একটি ভর বিশিষ্ট বা আয়তনহীন কণা, এটাকে আয়তনহীন ধরলাম আমরা, যে একটা ছোট্ট কণা যেটার আয়তন অতি নগণ্য। এখন একটি বরহীন নমনীয় অসম্প্রসারণশীল ওজনহীন সুতা দ্বারা, এই সুতাটার মধ্যে এই বৈশিষ্ট্যটি থাকতে হবে, নমনীয় হতে হবে, সম্প্রসারণ হবে না, ওজনহীন হবে। এরকম একটা সুতা দ্বারা যদি ঝুলিয়ে দিই তাহলে এটা যদি ঘর্ষণ এড়িয়ে, যেমন ধরেন এখান থেকে এখানে গেল, এ বিন্দুতে গেল, এ থেকে বিতে গেল, হ্যাঁ, এই যে বিন্দুটিতে গেল, এইখানে মাঝখানে কারোর সাথে কোনো ঘর্ষণ যদি না হয়, কোনো ঘর্ষণ বা কোনো সংঘর্ষ যদি না হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে একটা সরল দোলক। ঠিক আছে, এটা একদম সহজ একটা ব্যাপার, যে যদি ঘর্ষণ এড়িয়ে কোনো জিনিস দুলতে থাকে, আর এটার মানে যে জিনিসটা দুলবে সেটার বৈশিষ্ট্য হবে সেটা আয়তনহীন হবে, ভরহীন হবে, নমনীয় সুতা দ্বারা ঝুলানো থাকবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলা থাকলেই এদেরকে আমরা বলবো কি, সরল দোলক। তারপরে আমরা দেখি একটু সেকেন্ড দোলকের ব্যাপারটা। দেখেন এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম মনে হয় আপনাদের সাথে সেকেন্ড দোলক নিয়ে। সেকেন্ড দোলকটা হচ্ছে যে আমরা যে সরল দোলকটা অঙ্কন করেছিলাম, এই সরল দোলকটার মানে একটা দোলন মানে দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, অর্থাৎ ধরেন এটা একটা বস্তু, এটাকে আমরা ঝুলিয়ে দিলাম, ধরেন এইখানে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলাম। এখন এইখান থেকে সে এইখানে যাবে, ধরেন এ বিন্দুতে গেল, আর এখান থেকে এখানে সে বি বিন্দুতে গেল। হ্যাঁ, দেখেন এখন এইখান থেকে এখানে আসতে যদি তার 1 সেকেন্ড সময় লাগে, আর এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে পূর্ণ দোলনটা সম্পন্ন হতে দেখেন এই এই যে
অবস্তুটার পূর্ণ দোলনটা কি হবে। দেখেন এটা কিন্তু অর্ধ দোলন, এই 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 পজিশন থেকে এখানে এলো, এটা হচ্ছে অর্ধ দোলন, অর্ধ দোলন। আর এইখানে হচ্ছে অর্ধ দোলন, অর্ধ দোলন। এখন এই দুয়ে মিলে এই অর্ধ দোলন আর এই অর্ধ দোলন দুইটা একত্রে মিলিত হয়ে কি করবে, একটা পূর্ণ দোলন সম্পন্ন করবে, একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। তাহলে দেখেন একটা অর্ধ দোলনের সময় হচ্ছে 1 সেকেন্ড, আর এইখানে আরেকটা অর্ধ দোলনের সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে তার কত সময় লাগলো, 2 সেকেন্ড লাগবে। একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে সময় নিল 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি কোন সরল দোলকের দোলনকাল যদি 2s হয়, অর্থাৎ 2 সেকেন্ড হয়, অর্থাৎ যে দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে 1 সেকেন্ড সময় লাগে, তাকে আমরা সেকেন্ড দোলক বলতে পারি। তার মানে এখানে এর চেয়ে কম বেশি হলে হবে না। ধরেন এখানে 1.5 সেকেন্ড লাগলো, ধরেন 1.5 সেকেন্ড লাগলো অর্ধ দোলন সম্পন্ন হতে, আর এইদিকে একটা অর্ধ দোলন সম্পন্ন হতে 1.5 সেকেন্ড লাগলো। তাহলে পূর্ণ দোলন সম্পন্ন করতে তার সময় লাগলো 3 সেকেন্ড। সেক্ষেত্রে এইটাকে কিন্তু আমরা সেকেন্ড দোলক বলতে পারবো না। সেকেন্ড দোলক হতে গেলে একটা অর্ধ দোলন সম্পন্ন করতে তার সময় লাগবে 1 সেকেন্ড, আর একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে এখান থেকে এখানে আবার এইখান থেকে এখানে আসতে মোট সময় লাগবে 2 সেকেন্ড। যদি এইরকম শর্তে হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের কি, একটা সেকেন্ড দোলক। আচ্ছা, দেখি আমরা একটু সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা কিভাবে। দেখেন সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয়, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নে গাণিতিক রূপে অনেকবার আসছে পরীক্ষায় আপনাদের। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু খেয়াল করেন। এটার জন্য যদিও আমাদের একটু পিছনের জিনিসগুলা দেখতে হবে, তো আমি আপাতত পিছনের গুলো আজকে আর আলোচনা করতেছি না, আমরা নেক্সট ক্লাসে পিছনের যে বিষয়টা এখানে এনে দেখাবো। দেখেন সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয় করব, হ্যাঁ। তাহলে আমরা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যেটা, এটা আমরা সরাসরি কি লিখতে পারি বলেন তো। সেকেন্ড দোলকের, সেকেন্ড দোলকের মানে দোলনকাল যেটা, এটা কি হবে বলেন তো আমাকে একজন। স্যার T=2। 2s। সেকেন্ড দোলকের দোলনকাল হবে 2s, আর দোলনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা সরল দোলকের ক্ষেত্রে এই যে টি এর যে বিষয়টা, এটাকে আমরা একটা সমীকরণ জানি, আমরা জানি ওই সমীকরণটা আমরা প্রুভ করব পরবর্তী ইয়েগুলাতে, স্লাইড গুলাতে আছে আমাদের, ওইটা আমরা পরে সমাধান করব, দেখাবো আপনাদের। আমরা সরল দোলকের ক্ষেত্রে জানি T=2 পাই √L/G। ঠিক আছে, এটা আমরা জানি। এটা কিভাবে আসছে সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের। এখন সেকেন্ড দোলকের টি সমান যদি 2 সেকেন্ড হয়, ঠিক আছে, তাহলে আমরা এই যে টি সমান এটা লিখেছি, তাহলে আমরা কি করতে পারি, এই যে টি এর জায়গায় 2 যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি 2 পাই √L/G। এটা আমরা লিখতে, এখন কাজ হচ্ছে আমাদের যে আমরা এখান থেকে আমাদের মূল কাজটা করতে হবে। মূল কাজটা হচ্ছে দেখেন যে আমরা ধরেন এখান থেকে আমরা পাই স্কোয়ারের যে মানটা আছে, ধরেন এখানে আমরা একটু দেখি। দেখেন L/G, হ্যাঁ, L/G। এখন এই L/G সমান আমরা কি কি জানি এখানে। মূল ব্যাপারটা হচ্ছে কি, যে আপনাদের এটা আসলে এখান থেকে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে না দেখাইলে এটা সহজে বুঝবেন না, তারপর আমি একটু হালকা বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ধরেন আর্টস পাই স্কোয়ার, পাই স্কোয়ার সমান সমান G/L লিখলাম। আচ্ছা, এখন দেখেন আমরা কি কাজটা করেছি, এখানে কাজটা কি করেছি দেখেন পাই স্কোয়ার। আচ্ছা, পাই স্কোয়ার কি ছিল এখানে বলেন তো, এখানে কি পাই স্কোয়ার ছিল।
না স্যার, ছিল? শুধু 2 পাই ছিল। আচ্ছা, আমরা যদি এরকম দেখি যে এটাকে যদি আমরা এইভাবে একটু কল্পনা করি, ধরেন আমরা এই এই পাশে যেটা আছে L/G, √L/G কে যদি আমরা বর্গ করি, আর এখানে যদি 2 পাই এটাকে যদি বর্গ করি, দেখেন 2 সমান সমান রেখে আমি এটা বাড়তি করতেছি, দেখেন তাহলে দেখেন কি আসে আমাদের। এই যে 2 সমান কি আসলো আমাদের এখানে, 2 মানে পাই স্কোয়ার, হ্যাঁ। তাহলে আমি এটা 2 পাই স্কোয়ার এটাকে জায়গা মতোই রেখে দিলাম, এভাবেই রাখলাম। আর এখানে দেখেন স্যার টু রুট আর পাই স্কোয়ার। স্কোয়ার হবে স্যার, 2 এর উপরে স্কোয়ারটা হবে না? হ্যাঁ, ও তো ওইটা আমি 2 পরে পাই দিচ্ছি, হোল স্কোয়ার আছে। পরে দিচ্ছি পরে দিচ্ছি, দেখেন দেখাচ্ছি। দেখেন এখন এইখানে রুট আর স্কোয়ারে যদি কেটে দিই তাহলে আমাদের কি থাকে, L/G থাকে, তাই না? এইটুকু শুধু থাকে। এখন দেখেন আমরা যদি এই টুটা দিয়া এখন এটাকে ভাগ করি, ঠিক আছে, এই এই যে অংশটা আছে এই অংশে যদি আমরা কনভার্ট করি এটাকে, তাহলে টুটা যদি এই পাশে নেই, ধরেন 2 এ যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের কাছে কিন্তু শুধুমাত্র থাকে কি, পাই স্কোয়ার। বা এইটাকে যদি আমরা এই পাশেও কনভার্ট করে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কিন্তু শুধুমাত্র থাকে হচ্ছে পাই স্কোয়ারটা থাকে, ঠিক আছে। তাহলে পাই স্কোয়ার আর এদিকে হচ্ছে L/G, ঠিক আছে। এখন এই এই যে জায়গাটা, এটাকে একটু ঘুরিয়ে লিখেছি। এটা কেন ঘুরিয়ে লেখা হয়, কি কারণে ঘোরাতে হয়, সে ব্যাপারটা আমরা আপনাদেরকে নেক্সট যে বিষয়গুলো আছে ওইগুলা না বুঝালে বুঝবেন না। আপাতত আমরা এইখান থেকে এইটুকু শুধু বুঝি যে সমীকরণটার ব্যাপারটা, পরে আমরা আবার এটাকে লিঙ্ক করব এটার সাথে আমরা পরের যে ক্লাসগুলো আছে ওইগুলোর সাথে আমরা একটা লিঙ্ক করে পরে বুঝিয়ে দেবো। দেখেন তাহলে আমরা এখান থেকে এল এর মানটা যদি বের করতে চাই, তাহলে এলটাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি, জি জি এর মতো আছে, ওই যে পাই স্কোয়ারটাকে আমরা নিয়ে নিচ্ছি। এইটাই হচ্ছে আমাদের কি, মানে সরল দোলকের দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে G/পাই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন আসলে এটা বোঝার জন্য আমাদের এই যে পরবর্তী টার্মটি বুঝতে হবে, তারপরে আমরা এখানে আসলে বুঝতে পারবো আর কি। যার জন্য আমি এখানে আর টাইম কিলিং করছি না, পরে আমরা এটার সাথে লিঙ্ক করবো, ওইখান থেকে বুঝিয়ে পরে আমার আবার এটাকে বুঝিয়ে দেবো। দেখেন আমরা পরবর্তী একটা বিষয় দেখি, দেখেন কিছু সংজ্ঞা আছে ওগুলো আমরা একটু দেখি। কার্যকরী দৈর্ঘ্য, ঝুলন্ত বিন্দু থেকে ববের বারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে। দেখেন ঝুলন্ত বিন্দু থেকে আমরা যে সরল দোলকটা অঙ্কন করেছিলাম, ধরেন এইখানে বস্তুটাকে ঝুলিয়েছি আমরা, আর এইখানে আমরা আটুনি দিয়েছি। এখন দেখেন ঝুলন্ত বিন্দু, তার মানে এই যে এ বিন্দুটা ধরেন সাপোজ এটা হচ্ছে আমাদের ঝুলন্ত বিন্দু, ঠিক আছে। এইখানে এখানে আটকায় রাখছি, আমরা হুক দিয়ে আটকাইতে পারি, এই জায়গাটাকে বেঁধেও দিতে পারি, যেভাবেই দিই। এটা হচ্ছে আমাদের কি, এই জায়গাটা হচ্ছে আমাদের ঝুলন্ত বিন্দু, ঠিক আছে, বা ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু থেকে ববের বার কেন্দ্র, এই যে যে বস্তুটাকে আমরা ঝুলাইয়া দিলাম, ধরেন এটা বল, একটা বল ঝুলাইয়া দিচ্ছি সাপোজ। তাহলে আমরা যে বস্তুটাকে মানে দুলতে দিই, এই বস্তুটাকে আমরা বলি ভব, ঠিক আছে। কি বলি, ভব বলে। যে বস্তুটাকে আমরা ঝুলিয়ে দিই সেটাকে আমরা কি বলি, ভব। এখন ববের তাহলে বুঝতে পারলাম যে ঝুলন্ত বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বব। এখন আমাদের চিনতে হবে ববের বার কেন্দ্র কোন জিনিসটা। বার কেন্দ্র হচ্ছে, দেখেন এই এটা যদি একটা বল হয় তাহলে দেখেন আমরা এই যে মাঝখানে যে ফুটাটা দিয়েছি এটা কি, তাহলে বলের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। এখন দেখেন এই এই যে বস্তুটা, এই যে বস্তুটাকে আমি ঝুলিয়ে দিলাম, হ্যাঁ, এই বস্তুটা হচ্ছে বলটা কোন দিকে প্রয়োগ করতেছে বলেন তো, বলটা নিচ দিকে প্রয়োগ করতেছে না, বস্তুর বলটা নিচ দিকে। এখন এই নিচ দিকে প্রয়োগ করলে দেখেন এইখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ, তার মানে টোটালটা মিলে হচ্ছে একটা ব্যাস। এখন আমরা ববের বার কেন্দ্র বলে থাকবো সেইটাকে, যে এই যে
এই যে বৃত্তটা, ধরেন এটাকে বৃত্ত কল্পনা করলাম, এই বৃত্তটা, এই বৃত্তের যে যে ব্যাসার্ধটা, ধরেন এনে একটা ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ আমাদের ওই যে সুতার যেটা, এই যে এই যে জিনিসটা, যেটা দ্বারা আমরা বস্তুটাকে আটকিয়ে রেখেছি, হ্যাঁ, এটাকে, এই যে বস্তুটা যেটা দ্বারা আমরা এটাকে আটকে রেখেছি, এটা হচ্ছে সুতা। ধরেন সাপোজ এটা সুতা। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ সুতার সাথে সাথে সম্পৃক্ত, ঠিক আছে, বৃত্তের যে ব্যাসার্ধ সুতার সাথে সম্পৃক্ত, সেই ব্যাসার্ধ পর্যন্ত স্থানকে, সেই ব্যাসার্ধ পর্যন্ত স্থানকে, বৃত্তের কেন্দ্র থেকে সেই ব্যাসার্ধ পর্যন্ত স্থানকে আমরা বলবো কি, এটার বার কেন্দ্র। ঠিক আছে, আবার আমরা এটাও বলতে পারি, দেখেন এই যে ধরেন এটা ও, ও ও বিন্দু ধরলাম, ও থেকে এটা ধরলাম এ, তার মানে আমরা এই টোটালটাকে ধরেন এই যে সুতা, সুতা প্লাস হচ্ছে এই যে আহ, প্রথম ব্যাসার্ধ, যেটা ধরেন আমি এইভাবে ধরলাম প্রথম ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধ, তাহলে সুতা প্লাস প্রথম ব্যাসার্ধকে একত্রে আমরা বলবো বার কেন্দ্র। দেখেন তাহলে কি বলা হয়েছে, ঝুলন্ত বিন্দু থেকে ববের বার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে, তার মানে এ থেকে এই যে অ পর্যন্ত দূরত্বকে, এ ও দূরত্বকে আমরা কি বলতে পারি, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। কারণ এই সুতাটা দৈর্ঘ্য, কিন্তু এই সুতাটা এখানে এসে শেষ হয়ে গেছে না, এটার প্রভাবটা এই প্রথম ব্যাসার্ধ পর্যন্ত, এর কেন্দ্র পর্যন্ত, উপরের দিক পর্যন্ত এটা কার্যকরী থাকবে। তাহলে এইটাকে আমরা বলবো কি, কার্যকরী দৈর্ঘ্য। এখন নিচেরটাকে কি বলবেন তাহলে, এটা যদিও আমাদের টার্মে নাই, তারপরে এটা অকার্যকরী দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটার কোনো ভ্যালু আমাদের কাছে নাই, যে যার জন্য এটাকে আমরা অকার্যকরী দৈর্ঘ্য বলতে পারি। ধরেন এইটা হচ্ছে দৈর্ঘ্য, ধরেন এই টোটাল দৈর্ঘ্যটাকে ধরেন এইখান থেকে এইখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে, ওইটাকে আমরা ধরলাম ধরেন ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল ধরলাম। আর এই যে বৃত্তের যে ব্যাসার্ধ আছে, এই যে বৃত্তের উপরের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আমি ধরেন স্মল এল ধরলাম। তাহলে এই ক্যাপিটাল এল আর হচ্ছে এই স্মল এল দুইটাকে যোগ করলে যে দৈর্ঘ্যটা আমরা পাবো, এই দুইটাকে যোগ করলে আমরা যে দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের কি, কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি, দেখেন বিস্তারের ব্যাপারটা আমরা একটু দেখি। বিস্তার, বিস্তার হচ্ছে কোনো একটি কম্পমান বস্তু তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে এর বিস্তার বলা হয়। ঠিক আছে, কোনো একটি কম্পমান বস্তু তার মধ্য অবস্থান হতে, যেমন যেটা আমরা সরল দোলক নিয়ে পড়ছি, ধরেন এটা তার মিডল পজিশন, এটা তার মিডল পজিশন, এই মিডল পজিশন থেকে বামে মনে করেন সে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর ডানে মনে করেন সে আহ 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আহ ধরেন এইদিকে 3 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে, অর্থাৎ এই ডানে মনে করেন যে 3 মিটার অতিক্রম করছে, আর বামে মনে করেন 2 মিটার অতিক্রম করতে পারছে। তাহলে তার তার যে বিস্তার, তার সর্বাধিক বিস্তার হবে, দেখেন এক পাশে যতটা সর্বাধিক গেছে, ঠিক আছে, যদি দুইটাতেই টু টু হইতো, ধরেন এখানে, এইখানে, এখানেও টু, এখানেও টু, তাহলে তার বিস্তার আমরা বলতাম কত, টু, তার বিস্তার সমান টু। কিন্তু এখানে একটাতে 3 গেছে আর একটাতে 2 গেছে, তাহলে আমরা সর্বাধিক যেটা, কোনো একটা দিকে যেটা সর্বাধিক যাবে, সেটাই হচ্ছে তার বিস্তার, তার মানে এই ক্ষেত্রে তার বিস্তার কত, 3 মিটার। তারপরে আমরা একটু দেখি রৈখিক বিস্তারের ব্যাপারটা। রৈখিক বিস্তার হচ্ছে সরল দোলকের দোলক পিণ্ড তার মধ্য অবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে রৈখিক বিস্তার বলা হয়। তো অর্থাৎ আগে যেটা পড়ছি সেটাই, তবে এখানে রৈখিক হবে আর কি। অর্থাৎ এই যে আগে যেটা দেখাইছি এটাই তো রৈখিক, ধরেন এটা হচ্ছে রৈখিক, রৈখিক যেখানে কোণের সৃষ্টি হয় না সেটাই হচ্ছে রৈখিক, আর যেখানে কোণের সৃষ্টি হয়ে যাবে সেটা হচ্ছে কৌণিক, তাই না? তাহলে দেখেন, আমরা যদি এখান থেকে রৈখিক এবং কৌণিক দুইটাই বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। দেখেন
আচ্ছা, এইখানে যখন আহ বস্তুটাকে দুলিয়ে দিছি, দেখেন, ধরেন ও পজিশনে আছে, এটা এ, এটা ধরি বি, এটা স্মল এ, আর এটা স্মল বি, এটা স্মল সি, এটা স্মল ডি, ধরেন এরকম প্যান। এখন দেখেন এইখানে, এইখানে যখন ও বিন্দুতে যখন আছে, তখন ও এ নট খুন, ঠিক আছে, অর্থাৎ ও এ কোনো রকম কোণ ক্রিয়েট করে নাই, ঠিক আছে, কোন রকম কোণ ক্রিয়েট করে নাই, যার জন্য আমরা এই যে দৈর্ঘ্যটা বা এই যে বিস্তারটা, এই বিস্তারটাকে আমরা বলতে পারতেছি কি বিস্তার? রৈখিক বিস্তার। এই যে এখান থেকে এখানকার যে দূরত্বটা, সেটাকে আমরা বলবো রৈখিক বিস্তার। কিন্তু বস্তুটা যখন সরে এ বিন্দুতে চলে আসলো, তখন দেখেন যে মূল বিন্দুর সাথে তার একটা কোণ সৃষ্টি হয়েছে। এই যে মূল বিন্দুটা ধরেন এইখানে, আর এখন আছে সে এইখানে। এখানে যখন আসছে সে, মূল বিন্দু তো আর এখানে সোজাসুজি চলে আসবে না, মূল বিন্দুটা কিন্তু কোণ করেই আসবে। তাহলে এই যে এ বিন্দুতে যখন আসলো, তখন একটা কোণ সৃষ্টি হলো থিটা। তাহলে আমরা কি বলতে পারি? এ স্মল এ সমান সমান কি লিখতে পারি? থিটা। থিটা কোণ করছে। তার মানে এই যে এ এবং স্মল এ পর্যন্ত যে বিস্তারটা, এ এবং স্মল এতে যে বিস্তার সেটা হলো আমাদের কি? রৈখিক বিস্তার। সেটা হলো রৈখিক বিস্তার। এই, ঠিক আছে, কৌণিক এবং রৈখিক বিস্তারের ব্যাপারটা।